আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 4টা দিন কিভাবে যে কেটে গেছে কেউ টেরই পেল না। আনন্দের সময় যেন দ্রুতই পালিয়ে যায়, অথচ দুঃখ যন্ত্রণার মুহূর্তগুলো কচ্ছপের মতো শ্লথ পায়ে এগোয়। সকালের কুয়াশা মাখা যে ঝড় সোহার ভেতরে বয়ে গেছে তা তাকে আর বেশিক্ষণ থাকতে দিতে চাইছে না এ গ্রামে। পদ্মাদিঘি গ্রামটা তার জন্য এত প্রিয় হয়েছিল, সেই মানুষটির সামনে পড়ার ভয়ে এখন এ গ্রাম ছেড়ে যাওয়ার ইচ্ছে তার। শরৎ মুখের উপর বুঝিয়ে দিয়েছে তার জবাব। এখন খুব আফসোস হচ্ছে সোহার কেন সে বেহায়ার মতো নিজের অনুভূতির প্রকাশ করল। ওই লোকটা শুধু শান্ত আর নীরবই নয়, দাম্ভিকও মনে হচ্ছে এখন তার। সকালে শরতের সাথে হওয়া কথার পর সোহা আর শিশিদের ঘর থেকে বের হয়নি। দুপুরের দিকে অনু খুব জোর করলে একটু হাঁটতে বের হবে বলে মাথা ব্যথার বাহানা করে সোহা বের হয়নি। আলতা এসেছিল একেবারে দুপুরে খাওয়া দাওয়ার পর। আজ সে মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে করে দুপদের তরকারি আর ভাত রান্না করেছে। জীবনে প্রথমবার কোনো রান্না করবে, তা সে মামাকে খাওয়াবে না তা কি করে হয়। তাই সে যখন রান্নার পর তরকারি বাটিতে বাড়ল তখনই নকশি শিশিরকে ফোন করে বলল একটু আসতে। ইচ্ছে করেই আলতাকে দিয়ে পাঠায়নি, নইলে আজ আর আলতার এ বাড়িতে খাওয়া হতো না। ও বাড়িতে বড় মামি শিফা দুইজনই জোর করত সেখানে খেতে। শিশির যখন নকশিদের বাড়ি এলো আলতা তখন সবে গোসল সেরে কলপার থেকে বেরিয়েছে। হাতে তার ভেজা কাপড়গুলো থাকায় সে শিশিরের দিকে না তাকিয়ে চুপচাপ চিকন তারে কাপড় শুকানোর বাহানায় ব্যস্ত রইল। শিশির উঠোনের কোণে দাঁড়িয়ে দেখল সবটা, আবার দেখল ফুপু আম্মা কোথায় আছে। তখনই চোখে পড়ল নকশির হাতে কাপড়, সে কলপারে ঢুকছে গোসল করবে বলে। শিশিরকে দেখেই বলল, আব্বা ঘরে যেয়ে বসো। আলতা রান্নাঘরে দেখ, তরকারির ঢাকনাওয়ালা বক্সটা আছে, শিশিরকে দে। এখন তোর যাইতে হবে না ও বাড়ি, নইলে ভাবিরা ওখানেই খাওয়া জোর করবে। কথাটা বলতে বলতেই নকশি গোসলের জন্য কলপারে ঢুকে টিনের দরজাটা লাগিয়ে দিল। শিশির তখনও আগের জায়গায় দাঁড়িয়ে এক মনে আলতাকে দেখে চলছে। প্রয়োজনের চেয়েও বেশি সময় নিয়ে আলতা কাপড় মেলে দিল। সত্যি বলতে তার কাল সন্ধ্যের পর থেকে খুব অস্বস্তি লাগছে। শিশির ভাই কি বদলে গেছে খুব? কালকের আগ পর্যন্ত এত বেশি উগ্র লাগেনি তার শিশির ভাইকে। হ্যাঁ, জীবনের প্রথমবার শিশির ভাই তাকে ছুঁয়েছিল ভিন্ন কোনো অনুভূতি নিয়ে। সেদিন আলতা একদমই অপরিচিত ছিল এই স্পর্শ থেকে, কিন্তু কালকের সেই আদেশপূর্ণ আচরণে মুঠো ভর্তি চুড়ি পরানো কিংবা পা ভর্তি আলতা মাখিয়ে দেওয়া, সে স্পর্শ আদুরে এক অনুভূতি হয়েছে আলতার, যা তার কিশোরী মন বড় আবেগে গ্রহণ করেছিল। সেই সাথে পাহাড় সমান লজ্জায় রঙিন হয়েছিল। সে কারণেই বোধহয় মানুষটার আজকে আগমন তাকে আড়ষ্ট করে তুলেছিল। মনে মনে সে আম্মার উপর বিরক্ত হলো। তরকারির বক্সটা নিজেই নিতে পারত, শিশির ভাইয়ের হাতে তুলে দিতে। আলতাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শিশির এগিয়ে এলো তার সামনে। জেগে জেগে স্বপ্ন দেখতেছিস নাকি? ফুপু আম্মা কি বলেছে শুনিস নাই? আর দাঁড়ানো যাবে না ভেবে আলতা পা বাড়ালো ঘরের দিকে। তখনই টান পড়ল বাঁ হাতে। আলতা ভয়ে শিউরে উঠল, আর তা দেখে তৎক্ষণাৎ তার হাত ছেড়ে দিল শিশির। সে খেয়াল করলো আলতার হাতের পশম দাঁড়িয়ে গেছে ভয়ে। সে ভরকে গিয়েই প্রশ্ন করল, কি হয়েছে আলতা, তোর গা শিউরে উঠলো কেন? আলতা মুখ খুলল না, তবে তার মুখ জুড়ে কেমন আতঙ্ক স্পষ্ট হলো। শিশির কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে বলল, তরকারির বাটিটা নিয়ে আয়, আর বাসের টিকিট রাত 10টায়, 9টার মধ্যে তৈরি হয়ে থাকবি। শিশিরের কথা শেষ হতেই আলতা রান্নাঘরে গেল। তরকারির বাক্সটা এনে শিশিরকে দিতেই সে চুপচাপ চলে গেল সেখান থেকে। সন্ধ্যের সময় আওলাদ এলো আলতার সাথে দেখা করতে। আওলাদ শিশিরদের বাড়ি এসেছে মেয়েকে দেখতে। নকশির শ্বশুর বাড়ি যাওয়ার মতন মন মানসিকতা তার নেই, আর না নকশির মুখোমুখি হওয়ার। মন এখনও তার নকশির নামে চিনচিনিয়ে ব্যথায় মজে, তাই ইচ্ছে করে এড়িয়ে চলে এই সুযোগগুলো।
আর তার উপস্থিতি জহিরেরও খারাপ লাগতে পারে ভেবেও সে আলতাকে ফোন করে বলেছে, তোর মামার বাড়ি আয়, আমি সেইখানেই আছি। আলতা এসে দেখল তার আব্বা আহসান মামার সাথে ঘরের সামনে উঠোনের দক্ষিণ চেয়ারে বসে গল্প করছে। বাইরের রান্নাঘরে বসে শিফা মামি পুলি পিঠা আর বড় মামি ভাপা পিঠা বানাচ্ছে। এখন বুঝতে পারল আলতা মামি তাকে জরুরি তলবে কেন আসতে বলেছে এখানে। একে তো আব্বা আসছেন, দ্বিতীয়ত আব্বার সেদিনের দেওয়া চালের গুঁড়ো সবই তো রয়ে গেছে, সেগুলোর পিঠাপুলি বানিয়ে খাওয়াবে আজ। আলতা বাড়ির ভেতর আসার পরই সকলের দৃষ্টি তার দিকে ছিল। সেও দেখল শরৎ ভাই আর শিশির ভাই ছাড়া বাকি সবাই আছে। এতে তার যেন স্বস্তি হলো। কি যে হলো কাল থেকে কে জানে। যখন তখন বুকের ভেতর ধুকপুকানি এক রোগ দেখা দেয়। শিশির ভাইকে দেখাতেও পরের কথা, নামটা শুনতেই তার গলা শুকিয়ে যাচ্ছে। জয়তুনি প্রথমে ডাকল, উঠানে খাড়ায় আসোস কেন? এইখানে আয়, পিঠাগুলা গরম গরম খায় আনি। তোর লাইকে ওরা কেউ খায় না এখনো। জয়তুন শেষের কথাটা সোহা অনুকে দেখিয়ে বলেছেন। আলতা এগিয়ে এসে আব্বার সাথে কথা বলে রান্নাঘরে ঢুকল। মোটামুটি রকম বড় হওয়ায় এই মাটির রান্নাঘরটিতে একপাশে ৩-৪ জন বসতে পারে। কাঠের পিঁড়ি পেতে বসেছে আলতা, সোহা, অনু। আর চুলার সামনে বসা জয়তুন আর শিফা একের পর এক পিঠা চুলা থেকে নামিয়ে তাদের সামনে দিল। একটু আধটু খাওয়া চলছে, তাদের সাথে গল্প। আওলাদা মেয়েকে এটা সেটা বলছে, আবার আহসানও কিছু বলছে। কোথা থেকে হন্তদন্ত হয়ে শিশির এসে উপস্থিত হলো। সবার দিকে একবার তাকিয়ে শুধু বলল, ভাই বাড়ি নাই? ও কি এই সময় বাড়ি থাকে? দোকানে দেখে আসিসনি? আহসান জবাব দিল। শিশির বলল, আমি বাজারের দিকে যাইনি। অপুর আম্মা ক্ষীর রান্না করছিল, বলল খেয়ে যা, তাই ওদিকে ছিলাম। জয়তুন শুনে বলল, বন্ধুর বাড়ি ক্ষীর খাইতে যাওয়া লাগবো কে? হ্যাঁ, বাড়িতে কইতেই পারস নাই আমরা রাইন্দে খাওয়াইতাম। আর শরতের খুঁজলিকে? জয়তুনের কণ্ঠ কেমন ঝাঁঝালো শোনালো। শিশির অবাক হয়ে গেল জেঠির আচরণে। ও বাড়ি খাওয়াতে কি হলো জেঠি? আগেও তো কত কি খাইতাম। আগের হিসাব আলাদা। আগে আপুর বোন সোডা আসিল, এখন ওই সেরি বড় হইছে। পুরুষ পোলা দেখলে মা বুঝি পাগল হইয়া উঠে। জয়তুনের কথায় কোনো ঋণাত্মক ইঙ্গিত ছিল তা কারোই বুঝতে অসুবিধা হয়নি। তাই শিশির আর কোনো কথা বলল না। সে জানে তার মায়ের মতোই জেঠিও তাকে খুব ভালোবাসে, তাই কখনোই কোনো ভুল কিছুতে সে জড়িয়ে পড়ুক এটা কিছুতেই চান না তিনি। সবাই গরম গরম পিঠা খেলেও শিশির বলল বক্সে ভরে দিতে, সে বাজারে গিয়ে ভাইয়ের সাথে খাবে। তার কথাটা ভালো লেগেছে জয়তুনের। সেও চাইছিল তার ছেলেকে গরম গরম পিঠা খাওয়াতে, কিন্তু শরৎকে ফোন করলে সে ভুলেও বাড়ি আসবে না। তাই শিশিরের কথাতে ভীষণ খুশি হয়ে দ্রুত উঠে 2 বক্স ভরে পিঠা দিল। শিশির যেতে পা বাড়াতেই অনু বলল, আমরাও আসি একটু লাস্ট মোমেন্ট ঘোরাঘুরি আর কি। অনুর কথাটা শুনে মনে হলো সে অনুমতি চাইছে বড়দের কাছে। আহসান শিফার দিকে তাকালো, যেন স্ত্রীর পক্ষ থেকে জবাবটা চাচ্ছেন তিনি। কিন্তু তাদের আর ভাবতে হয়নি। জয়তুনি বললেন, যাক, পোলাপানগুলা তো রাইতেই যাইব কা। ব্যাস, আর কারো ভাবার দরকার নেই। শিফা আর আহসান বরাবরই ভাবের মতামতকে প্রাধান্য দেন। এই যে শহুরে দুটো মেয়ে, তার ছেলের বান্ধবী এদেরকে এখানে এসে 4টা দিন থাকার অনুমতিও তারা এমনি এমনি দেননি। পাড়ার লোকের কথা খুব বেশি না ধরলেও কিছুটা পরও আহসান অবশ্যই করত। সে ভেবেছিল শিশিরকে কোনোভাবে বারণ করবে তাদের না আনতে, কিন্তু জয়তুন যখন শুনল তখন বলল, এখন এইসব কে ধরে? আর মাইয়াডা 2 দিন কি খালি বাড়িতে আইব? আমরা আছি না। জয়তুনের কথাতে আশ্বস্ত হয়ে অনুমতি দিয়েছিল আহসান। দেখতে দেখতে 4টা দিন পার হলো সুন্দরভাবেই। আজ তারা চলে যাবে ভাবলেই খারাপ লাগছে শিফা আর জয়তুনের। এ বাড়িতে আগে আলতার চঞ্চলতা, শিউলির গুঞ্জনে মুখর থাকত। শিশির শহর মুখ হতে শিউলি আর আলতার চেঁচামেচি একটু কমেছিল বটে, তাদের কথায় কথায় মার দেওয়া মানুষটা না থাকায়। এরপর শিউলির বিয়ে হলো, বাড়ি আরও খালি হয়ে গেল। দেখতে দেখতে এখন আলতা চলে গেল, নকশির নিজের বাড়ি হলো। ব্যাস,
পুরো মাস্টার বাড়ি নীরব হয়ে গেল কয়েকটা বছরের মধ্যেই। আর শরৎ, সে তো বাড়ি থাকলেও কেউ টের পায় না। এজন্যই আজকাল জয়তুনের সাথে শিফাও তাল মেলাচ্ছে ছেলেটাকে বিয়ে দিতে। এতে যদি বাড়িতে একটা বউ আসে তাহলে তো কথাই নেই। আর মেয়েটা অবশ্যই হোক চঞ্চল চিত্তের, যে কিনা এই বাড়ি আর বাড়ির মানুষগুলোকে সারাক্ষণ হই হল্লায় মাতিয়ে রাখবে। এমনিতেও শিফা জানে আর মাত্র 2 কি 3 বছর পর আলতা চিরদিনের জন্যই চলে আসবে তাদের ঘরে। সেই যে আলতা, ওইটুকুনি থাকতেই শিফা মনে মনে ঠিক করেছিল এ ঘরে আসবে আলতা। তারপর তার বাপের বাড়ি থেকে ফেরার পরই তো জানতে পারল সে তার ছেলেটাও মন দিয়ে বসে আছে আলতাকে। তার তো পুরো সংসারই সাজিয়ে রাখা শুধু সঠিক সময়ের অপেক্ষা। এসব কথা ভেবে ভেবে আনমনেই হেসে ওঠে শিফা। এখনও তো তারা মা ছেলে মিলে আহসানকে কিচ্ছুটি জানায়নি। আর কটা দিন তারপরেই শিফা ভেবেছে আহসানকে বলবে সব কথা। আপাতত ছেলে মেয়েগুলো নিজেদের পড়াশোনাতে মনোযোগী থাক। এখনই বিয়ে শাদির কথা তুললে মন বদলে যাবে তাদের। বাজার জুড়ে 60 কিংবা 100 পাওয়ারের স্বচ্ছ কাচের বাল্ব জ্বলছে। সেই বাল্বের হলদে আলোয় সন্ধ্যের বাজারে এক গমগমে হুল্লোড়। চায়ের দোকান থেকে শুরু করে কাপড় ইস্ত্রি করার দোকান, সব জায়গাতেই নানা বয়সের পুরুষদের আড্ডা। অনুর ভীষণ টানাটানিতে সোহাও এসেছে তাদের সাথে। অনু যখন বলেছিল শিশিরের সাথে তারাও আসবে, তখন এক বাক্যে নাকচ করে সোহা। তা শুনে অবশ্য অনুর সাথে শিশিরও অবাক হয় খুব, কারণ সেও তো জানে শরৎকে নিয়ে তার এই বান্ধবীটির মনে কি চলে। আর সেই বান্ধবী কিনা আসতে চাইছে না ভাইয়ের সাথে দেখা হবে জেনেও। কিন্তু অনু বোকার মতো সবার সামনে টানা হেচড়া করাতেই বাধ্য হয়ে আসতে হয়েছে সোহাকে। সবাই মিলে যখন দোকানের সামনে হাজির, শরৎ বিস্ময়ে হা হয়ে গেল। বিস্ময় প্রকাশ না করেই সে সবাইকে বসতে বলল টুল দেখিয়ে। তার দোকানে চা বিক্রি হয় না বলে আড্ডাও বসে না তেমন, আর সে কারণেই কোনো বেঞ্চের ব্যবস্থা নেই। তবে দোকানে 2টো টুল আছে, সেগুলোই এগিয়ে দিতে বলল সে তার কর্মচারী ছেলেটিকে। একটি টুলে অনু বসলে অন্যটিতে সোহা বসতে বলল শরৎ। সোহা তার দিকে না তাকিয়েই বলল, না না, বসবো না। আর এইটুকুই খেয়াল করলো অনু, শিশির। তারা বুঝতে পারল কিছু একটা হয়েছে শরৎ আর সোহার মাঝে, কিন্তু কি তা জানার জন্য কথা বলতে হবে। শিশির পিঠার বাক্স 2টো এগিয়ে দিতেই শরৎ অবাক হলো। পিঠা নিয়ে তারা দোকানেই চলে এসেছে। তবে মনে মনে খুব খুশিও হলো সে। কাস্টমার 1-2 আসছে যাচ্ছে, তাই তারা সবাই একপাশে দাঁড়িয়ে শরতের সাথে পিঠা খেলো। শরৎ চা আর সামোচাও আনিয়ে খাওয়ালো। প্রায় আধ ঘন্টার মতো সময় তারা দোকানেই থাকলো। এরপরই বাড়ি ফিরবে বলে ভাবছিল। আলতা চা খায়নি, তবে সমোচা খেতেই সে পানি চাইল। শরৎ বোতল ভর্তি পানি আলতাকে দিল। প্রথম ঢোক গিলতেই পানি গলায় বিঁধল আলতার। শরৎ তার পাশে থাকায় মাথায় আলতো করে 2-3টা থাপ্পড়ের মতো করে দিতে দিতে বলল, আস্তে খা, এত তাড়া কিসের? সন্ধ্যের বাজারে মানুষ অনেক আসে, তার মধ্যে মুরব্বীরাই যেন বেশি। শরতের দোকানের উল্টো দিকে রফিকের চায়ের দোকান। শিশিরা দোকানে আসার পর থেকেই রফিকের নজর এদিকে ছিল। কাল কাশফুলের মাঝে আলতাকে দেখেই সে চিনেছিল, তবে ছেলেটিকে নিয়ে একটু কনফিউশন ছিল তার। শরৎ আর শিশিরকে একই রকম লাগে আজকাল। ঢাকা থেকে আগেরবার যখন এলো তখন শিশিরকে একটু বড় বড় মনে হলেও এবার আসার পর থেকেই দাড়ি, লম্বা চুল আর শরীরের গড়নে শরতের মতোই লাগছে। গায়ের রং আর চুল লক্ষ্য না করলে বোধহয় দুজনকে আলাদা করাই যেত না। তাই রফিক একটু দ্বিধায় ছিল আলতার সাথে ছেলেটাকে। কিন্তু এখন এই মুহূর্তে শরতের হাত আলতার মাথায় দেখেই মনে হলো তার রহস্য আর খোঁজা লাগবে না। ছেলেটা শরতই ছিল কাল। মনে মনে একটু রসানলে পড়ল রফিক। তার মনে বহু বছরে পুরনো এক কুটচাল আবারও সতেজ হয়ে উঠল, যা অপ্রকাশিত ছিল। মধ্যরাত, বাস চলছে হাইওয়েতে। শীতের রাত বলে চলন্ত বাসে জানালা দিয়ে হুহু করে শীতল বাতাস ঢুকেই গায়ে কাটা দিচ্ছে শিশিরের। কিন্তু জানালা আটকে দিলেই তো আলতা বমি করে ভাসিয়ে দিবে। আবার সেই ভয়ে বড় বিপদে পড়ে কিছুটা খোলা রেখেছে সে। পুরো জানালা খুললে আবার বাসের ভেতরের অন্য যাত্রীরা রেগে চেঁচামেচি শুরু করবে। রাতের বেলা বাসে করে পৌঁছতে 5-5.5 ঘন্টার বেশি লাগবে না বলেই
ফিরতি পথের বাসের টিকিট কেটেছে তারা। মাঝামাঝি সিটগুলোর একটাতে সোহা আর অনু বসেছে, তাদের পেছনের সিটে আলতা আর শিশির। বাসে উঠে সোহা নিজেই বলেছিল, আমি আর ওর সামনে বসছি, তোমরা দুজন পেছনে বসো। আলতা তখন খেয়াল করেছিল কোনো এক কারণে সোহা একদমই নিশ্চুপ আর কেমন যেন নির্লিপ্ত আছে। সে সন্ধেবেলায় শিশিরদের বাড়ি গিয়েও তাকে এমন দেখেছিল। এমনকি সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো শরৎ ভাইয়ের দোকানে যাওয়া নিয়ে ভীষণ আপত্তি তুলছিল। আর বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যখন শরৎ ভাই এলো তাদের সাথে, তখন সোহা একটিবারের জন্য কোনো কথা বলেনি। বাসে ওঠার সময় শরৎ ভাই সবাইকে একে একে বিদায় বললেও সোহা কোনো জবাব দেয়নি। আর সেই থেকে আলতার মনে হচ্ছে তার এতদিনের জানায় ভুল ছিল। সোহা আপু তার শিশির ভাই না, বরং শরৎ ভাইকেই পছন্দ করে। আর কি আশ্চর্য ব্যাপার, যখন থেকে তার মন মানল সোহা আপু শরৎ ভাইকে পছন্দ করে, তখন থেকে তার অন্তরের অন্তঃস্থলের এক অদৃশ্য চাপ উধাও হয়ে গেছে। এ কেমন অনুভূতি তার মনের ভেতর আজকাল। হু হু করে রাতের বাতাসে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে। আলতার নিস্তেজ দেহের অসারতাও বাড়ছে সেই সাথে। আজ কোনো দ্বিধা ছাড়াই শিশির তার আলতাকে বড় স্বস্তির সাথে বাহুতে জড়িয়ে আছে। রাতের আধারে আজ তার মন বড় চঞ্চল হয়ে উঠছে। বয়সটা কত তার, এখনই এই অনুভূতির এই তীব্রতা ক্ষতি করে ফেলবে না তো? তার আর তার এই চঞ্চল পাখিটির? না, তার বেসামাল হওয়া চলবে না কিছুতেই। এখনও অনেক কিছু করা বাকি তার, বাকি আলতারও কত কি করা। আলতাকে স্বাবলম্বী হতে হবে, নিজের ভরসার জায়গা তার নিজেকেই হতে হবে। আলতাকে সে কখনোই অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে দিবে না বলেই তো তার মাথায় এই শহুরে জীবনে আনার ভূত ঢুকিয়েছিল। ফুপু আম্মার মতো ভাঙাচোরা জীবন নয়, বরং আলতাকে বাঁচতে হবে স্বনির্ভর এক সফল জীবন। এই ভাবনাগুলো ভাবতেই শিশিরের হাতটা শিথিল হয়ে এলো আলতার বাহু থেকে। কোথায় যেন একটু সাবধানতার ছল করে সে আলতাকে আলগা করে ধরল। ভোর 5টা, ঝাপসা ভোর, সেই সাথে চোখের দৃষ্টিও ঝাপসা এই ভোরে। আলতা রাতভর শিশিরের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে, এখনও ঘুমাচ্ছে। কাঁধ ব্যথায় চুরচুর হয়ে আসছে শিশিরের, অথচ একটুও তার আভাস নেই মুখে। চোখ খুলে ঝাপসা চোখে বাইরে তাকালো। বাস চলছে এখনও, হয়তো গন্তব্যের খুব কাছেই আছে তারা এখন। মধ্যরাতে বাস একবার থামলে অনুরা নেমেছিল, কিন্তু শিশির পারেনি। আলতার কোনো সমস্যা হয় ভেবে সে বসেই ছিল আলতাকে নিয়ে। তা দেখে অবশ্য সোহা কফি নিয়ে এসেছিল শিশিরের জন্য, কিন্তু এই মুহূর্তে আর কিছুতেই কাঁধটা সোজা রাখা সম্ভব হচ্ছে না। সে আলতো হাতে আলতাকে কাঁধ থেকে সরিয়ে সিটে মাথা রাখল। মিনিট কয়েক গড়াতেই গাড়ি এসে পৌঁছল গন্তব্যে। শিশির বড় ধীর স্বরে একবার সোহাকে ডাকতেই সে জবাব দিল। শিশির বুঝতে পারল সোহা রাতভর চোখের পাতা এক করেনি, কোনো এক দুঃসহ কারণ আছে আর পেছনে। কিন্তু আপাতত এ নিয়ে কথা বলার সময় এবং সুযোগ কোনোটাই নেই। সোহা অনুকে ডাকছে আর শিশির আলতার মাথায় হাত বুলিয়ে আলতাকে ডাকছে। ভোরের আলো তখনও চড়াচড়ে এসে পৌঁছয়নি, তবুও পূব আকাশটার কমলাভ রং একটু একটু চোখে পড়ছে। হয়তো আর একটু পরেই সেই রং কাঁচা হলদে বরণ ধারণ করে ধরণীর ফ্যাকাশে আলোকে উজ্জ্বল করে তুলবে। চারজনই বাস থেকে নেমে নেমে নিজ নিজ ব্যাগ হাতে তুলে নিল। আলতার ব্যাগ মানেই যেন শিশিরের বহনের জিনিস, তাই আলতাকে ব্যাগে হাত দিতে হলো না। ব্যস্ত ঢাকা নগরী রিকশার শহর হলেও এত ভোরে রিকশা চোখে পড়ল না কারো। অনু চারপাশ খেয়াল করলে শিশিরকে বলল, সব একটু অপেক্ষা কর, আমি আম্মুকে বলছি গাড়ি পাঠাতে। শিশির একবার বারণ করতে গিয়েও করল না সোহার দিকে তাকিয়ে। সোহার চোখ মুখ কেমন যেন লালচে আর ফোলা মনে হলো তার। সে কি বাসে বসে কেঁদেছে খুব? কই, সামনেই তো ছিল, কান্না করলে টের পেত না সে? তবুও সোহার অবস্থা দেখে মনে হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে বাড়ি পৌঁছে দেওয়া উচিত। পরে না হয় কথা বলা যাবে এসব নিয়ে। এখন সে একটু নিজেকে একা সময় দিক। খারাপ লাগছে শিশিরের। যাওয়ার পথে সবচেয়ে বেশি উচ্ছ্বাস তার মাঝেই ছিল, আর ফিরতি পথে দুঃখী মানুষটাও সেই। অল্প সময়ের মাঝেই অনুর মা তাদের বাড়ির গাড়িটি পাঠিয়ে দিয়েছেন। যাওয়ার পথে প্রথমেই আলতার হোস্টেল পড়ে, তারপর সোহার বাড়ি।
হোস্টেলের সামনে আসতেই দেখা গেল গেট তখনও খোলেনি। অনুকে একরকম জোর করে পাঠিয়ে দিয়েছে সোহাকে পৌঁছে দিতে, আর শিশির থেকে গেছে আলতার সাথে। গ্রামে থেকে 4টা দিন সকালটা ধোঁয়াশায় কেটেছে, অথচ আজ কুয়াশা এখানে নামমাত্র। শিশিরের হাঁটু আর কাঁধে প্রচণ্ড ব্যথা, তবুও তার এই কাকডাকা ভোরে ফুটপাতে হাঁটতে ভালো লাগছিল। আলতাও হাঁটছে তার পাশাপাশি। মিনিট কয়েক হাঁটার পর প্রথম মুখ খুলল আলতা। সোহাপুর কি হয়েছে? উনি কালকে থেকে খুব মন খারাপ করে আছে। আলতার কথা শুনে চকিতে তাকালো শিশির। তুই খেয়াল করেছিস? আর কি খেয়াল করেছিস? শরৎ ভাইয়ের সাথে কোনো কথা বলেনি আসার সময়। আর কোনো কারণে মনে হয় শরৎ ভাইয়ের সাথে সোহাপু অভিমান করছে। আর চুপ হয়ে গেল আলতা। পরের বাক্যটা শিশিরের সামনে বলতে তার লজ্জা লাগছে বলেই থেমে গেছে, কিন্তু শিশির কৌতূহলী জানার জন্য। আর ভোরের আলোয় সফেদ পর্দা সরে পৃথিবী এখন হলদে হয়ে উঠেছে। গাছের পাতায় একটু আধটু কুয়াশা লুকিয়ে আছে গুপ্তচরের মতো। আলতার নীরবতা শিশিরকে অধৈর্য করে তুলল। সে আবারও বলল, বল আর কি? ইতস্তত করতে করতেই আলতা এবার বলে ফেলল, সোহাপু মনে হয় শরৎ ভাইকে ভালোবাসে। পা থামিয়ে শিশির তাকালো আলতার দিকে। সে বিস্ময়ে বাকরুদ্ধ রইল কিছুটা সময়, তারপরই ফিচেল হেসে বলল, তুই বুঝিস ভালোবাসা? আলতা বোধহয় এমন কিছু কল্পনাও করেনি। শিশির তাকে এমন কোনো প্রশ্ন করতে পারে তা ভাবেনি কখনো। ভালোবাসা কি সে জানে না, তবে জানতে চেষ্টা করে। প্রতি মুহূর্তে তার সকল কাজের মাঝে এই উজ্জ্বল শ্যামলা মুখের মানুষটা তার ভাবন ঘরে পায়চারি করে, সেটাই কি ভালোবাসা? তার সকল যন্ত্রণা, একাকিত্ব আর অস্বস্তির মাঝে এই মানুষটার একটা দুটো মুখের কথাই তৎক্ষণাৎ যন্ত্রণা নাশকের মতো কাজ দেয়, সেটাই কি ভালোবাসা? এই মানুষটাকে দেখার জন্য, হুটহাট তার কণ্ঠ শোনার জন্য এই যে তার চঞ্চল মনটা যখন তখন ছটফটায়, সেটাই কি ভালোবাসা? মন বলে হ্যাঁ, এটাই ভালোবাসা, তাছাড়া আর কি হবে? আর এগুলোই যদি ভালোবাসা হয়, তবে আলতা নিশ্চিত সোহা আপু শরৎ ভাইকে ভালোবাসে। সে দেখেছে গত 4টা দিন সোহা আপু যখন শরৎ ভাইকে আশেপাশে পেয়েছে, ঠিক তখনই খুব হেসেছে। মুচকি হাসি, উচ্ছল আর প্রাণবন্ত ছিল সেই হাসি। মনে পড়ে তার মেলায় যখন শরৎ ভাই কানের দুল কিনে দিল, সোহা আপু খপ করে সবগুলো দুল নিয়ে কেমন বুকের কাছটায় ছুঁয়ে রাখল, যেন শরৎ ভাইয়ের কিনে দেওয়া দুল নয়, ওগুলো খোদ শরৎ ভাইকেই হাতে পেয়ে গেছে। আর সারাক্ষণ কেমন আর চোখে শুধু শরৎ ভাইকেই দেখেছে। শিশির প্রশ্নের জবাব না পেয়ে হাঁটা থামিয়ে দিল। আলতার মুখের দিকে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেল সে। তুই এত বদলে গেলি কেন রে? এত ভাবুক, এত নীরব তো ছিল না কখনো আমার আলতা। আমার আলতা। ভীষণ এক গভীর ধাক্কা লাগলো বুকের ভেতর। শিশির ভাই তাকে আমার আলতা বলল। এই আলতা, তুই কি কোনো কথার জবাব দিবি না বলে বন করেছিস? শিশির ভাই কয়টা বাজে? কয়টা বাজে দিয়ে কি করবি? হোস্টেলে যাব না? ও বলে শিশির উল্টো পথে হাঁটা শুরু করলো আলতাকে নিয়ে। এ পর্যায়ে আলতা স্বস্তি পেল শিশিরের প্রশ্ন এড়ানো গেল বলে। আজকাল লোকটা বড্ড উগ্র হয়ে ধরা দিচ্ছে, আগে তো এমন ছিল না। আলতাকে পৌঁছে দিয়ে সকাল 8টায় শিশির নিজের হলে পৌঁছলো। রাতভর জেগে থাকার ক্লান্তি একমাত্র ভরপেট খাওয়ার পর একটু ঘুমাতে পারলেই দূর হবে, জানে শিশির। কিন্তু এখন মাথায় ঘুরছে সোহার কথা। মেয়েটা যে কাল সকাল থেকে কি হলো কে জানে। হলে ঢুকে নিজের ঘরে গিয়ে সে আগে একটু বিছানায় গা এলিয়ে দিল। গ্রাম ছেড়ে চলে আসার প্রায় মাস হয়ে গেল, কোথাও কিছু থেমে নেই কারো জন্য। আলতা পুরোপুরি ব্যস্ত তার পড়াশোনা নিয়ে। শিশির প্রতিদিন ফোন দেয়, তাদের মধ্যে এখন কথার ধরন বদলে গেছে। আগের মতো শুধু প্রয়োজনেই ফোন আলাপ হয় না, শিশির এখন যখন তখন ফোন করে, আর তাদের কথার ধরন শীতল। এই যেমন আজ দুপুরেই আলতা সবে কলেজ থেকে এসেছে, আর তখনই ফোনটা বেজে উঠল। কলেজের জামা বদলে গোসলের জন্য কাপড় নিতে নিতে সে ফোনটা কানে ধরে সালাম দিতেই শিশির বলল, কলেজ থেকে ফিরেছিস? হ্যাঁ।
আজ ক্লাসে কি হলো? আজকে আবার ফুচকা খেয়ে আসিস নাই তো? ফুচকা? কি ফুচকা? তার মানে খাইয়ে আসছিস? তোর কি আমার কথা একদমই শুনতে ইচ্ছে করে না? এসব আলতু ফালতু জিনিস খেয়ে অসুস্থ হলে কে দেখবে এখানে? বেশি খাই নাই, মাত্র 1 প্লেট। মাত্র 1 প্লেট? বাহ, ধুর, হুদাই ফোন দিয়ে নিজের মেজাজটাই নষ্ট করলাম। কথাটা বলে শিশির কল কেটে দিল। শিশির ভাইকে এজন্যই সে ফুচকা পানিপুরির কথা বলতে চায় না, কিন্তু তার বেয়াদব মুখটা একদমই মিথ্যে কথা বলতে পারে না। কি করে এখন? এবার সে নিজেই কল দিল। শিশির তুলল না। আরও কয়েকবার করার পর শিশির কলটা তুলে বলল, আর একবার ডিস্টার্ব করলে শাস্তি পাবি। যেন তার শাস্তি নয়, একদম তোর হলে এসে চুমু খেয়ে যাব। রৌদ্রময় ভর দুপুরে বিনা মেঘে বজ্রপাতের মতো কানে লাগলো কথাটা। আলতা ফোন কানে ধরেই হাঁ করে আছে। এটা কি বলল শিশির ভাই? কয়েক সেকেন্ড তো আলতা বিবশ হয়ে দাঁড়িয়ে রইল। গোসলের জন্য কাপড়গুলো এক হাতে ছিল তার, সেগুলো কখন যে হাত থেকে মেঝেতে পড়েছে বুঝতেই পারেনি। শিশির ভাই যে আজকাল একটুখানি পাগল হয়েছে তা জানে আলতা, কিন্তু আজ তো একদম পাবনায় পাঠিয়ে দেওয়ার মতো পাগল হয়ে গেছে। অনু আর শিশির একই ডিপার্টমেন্টের, কিন্তু সোহার ভিন্ন। সেই সুবাদেই মাঝে মধ্যে সোহার সাথে তাদের কারোরই দেখা হয় না। অবশ্যই দেখা না হওয়াটা মানসিক টানাপোড়েনই মূল কারণ। সোহা হঠাৎ করেই খুব ভেঙে পড়েছে, তার বন্ধুরাও বোঝে, কিন্তু তাদেরই বা কি করার আছে? সবাই ব্যক্তি জীবনের ব্যস্ততা কাটিয়ে জোর জবরদস্তি তাকে একটু সঙ্গ দিতে পারে, কিন্তু শরৎকে তার জীবনে এনে দেওয়া তো তাদের সাধ্যে নেই। ঢাকায় ফিরে অনু আর শিশির মিলে সোহার সাথে এই নিয়ে কথা বলেছে। তারা যতটা পেরেছে সোহার মানসিক শান্তির জন্য কোনো প্রকার সান্ত্বনা দিতে ত্রুটি রাখেনি। কিন্তু মানব মন তো বড়ই বিচিত্র ধরনের। এই মন কখনো সান্ত্বনা বাণীতে পরিতুষ্ট হয় না। তার যা চাওয়া পাওয়া তা নিয়েই বরাবরই জেদ করে। কেউ কেউ তা উগ্রতায় প্রকাশ করে, কেউ বা চেপে যায় ভেতরেই। সোহার ক্ষেত্রে প্রথম দিকে সবটা অন্তর্মুখী হলেও আজকাল তা বেপরোয়া রূপ ধারণ করেছে। সে বন্ধুদের সাথে কিছু শেয়ার করছে না, কিন্তু নিজে নিজে অনেক কিছুই করছে, আর সেসব মুখ বুজে সহ্য করছে শরৎ। এই তো গত সপ্তাহে সোহা শরৎকে ফোন করে বলল সে দেখা করতে চায়। শরৎ কিছুতেই মেয়েটাকে প্রশ্রয় দিতে চাইছে না, তাই মুখের ওপর বলে দিয়েছে আমার পক্ষে অসম্ভব। সোহা নাছোড়বান্দা, সে দিনরাত সুযোগ পেলেই কল দিয়ে একই কথা বলতে থাকে। বাধ্য হয়ে শরৎ তাকে কল ব্লক, হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকেই ব্লক করেছে। মেয়েটা এতে আরও বেশি উত্তেজিত হয়ে তার আম্মুর ফোন থেকে শরৎকে কল করেছে। কল রিসিভ করেই শরৎ যখন বুঝল সোহা করেছে, তখনই সেই নাম্বারও সে ব্লক করেছে। সোহা একে একে তার আম্মু, আব্বু, ছোট ভাই আর তার খালার ফোন থেকেও কল করায় শরৎ সবগুলো নাম্বারই ব্লক করেছে। শরতের ধারণা কোনো একভাবে কথা বললেই সে ফেঁসে যাবে। সোহার চোখে সে দেখেছে তো নিজের জন্য পাগলামি ভরা ভালোবাসা সে কুয়াশা মাখা ভোরেই। কোনো একভাবে একবার মন গলে গেলেই শরৎ ফেঁসে যাবে সোহার মোহে। আর সে এবার কিছুতেই চায় না নিজেকে আবারও কারো মাঝে হারাতে। ছোট্ট একটা জীবন, তাতে এভাবে অন্যদের দখল মেনে নেওয়ার কোনো মানেই হয় না। মা আর বোনকে ঘিরে তার যে দুনিয়া, তাতে আর নিজে যেচে সে কাউকে জড়াতে চায় না। মায়ের সিদ্ধান্তই হবে তার সিদ্ধান্ত, শুধু তাকে আরও কিছু সময় দেওয়া হোক। হচ্ছেও তাই। জয়তুন আজকাল ছেলেকে খুব একটা জোর করেন না বিয়ের জন্য, বলে রেখেছেন, আরে তরে আরো বছরখানিক সময় দিলাম, এরই মধ্যে নিজের মনটারে মানায় নে, এরপর আর একদিনও আমি অপেক্ষা করুম না, বউ আনবো। শরৎ মেনে নিয়েছে মায়ের এই কথা। এখন শুধু দিনরাত নিজেকে বোঝাচ্ছে অলি বলতে কারো অস্তিত্ব তার জীবনে নেই। মায়ের পছন্দের মেয়েই হবে তার ভালো লাগা, ভালোবাসা আর জীবনের একমাত্র প্রিয় সঙ্গী। তার এই মনের ভাবনাকে হুটহাট তীরবিদ্ধ করে তোলে সোহার ফোন কল কিংবা ছোট্ট বার্তা। কাল বিকেলেও একটা ছোট্ট বার্তা এসেছে শিশিরের ফোন থেকে। এ সপ্তাহে আমি আসছি শরৎ আপনার সাথে দেখা করতে। মেসেজটি শিশিরের ফোন থেকে এলেও শরৎ জানে শিশির নিশ্চয়ই জানে না এই ব্যাপারে। নিজের ভাইকে সে ভালো করেই জানে।
সোহা যা করছে তা শিশির জানলে তাকে বাধা দিত। দোকানে বসে দীর্ঘশ্বাস ফেলছে শরৎ। ভর দুপুরেও আজ সে দোকান বন্ধ করেনি, অথচ কাকা যাওয়ার সময় বার দুয়েক বলে গেছে দোকান বন্ধ করে বাড়ি যেতে। শরৎ অন্য মনস্ক হয়ে বাজারের দক্ষিণ দিক থেকে দেখা যায় সর্ষে ক্ষেতটার দিকে তাকিয়ে আছে। শীতের শেষের এই ঋতুতে বসন্তের আগমনী হাওয়া গায়ে কেমন কাঁটার মতো বিচ্ছে তার। ভালোবাসা এত যন্ত্রণাদায়ক কেন হয় সবসময়? এই যে কষ্ট পায় কারো জন্য, তার এই কষ্টের দায়িত্ব ভালোবাসার ওপরই বর্তায়। এই যে সোহা নামের মেয়েটা উন্মাদের মতো তার পেছনে পড়ে আছে, ভালো মন্দ সম অসম বাছ বিচার ভুলে তার জন্য ছটফটায়, তার দায়ও ভালোবাসার উপর পড়ে। গোসল করে আসেনি আজ শরৎ, আর দুপুরের নামাজের সময়টাও কাজা হলো বসে থেকে। নিজেকে এভাবে সময় দিলে শুধু সময় বয়েই যাবে, সে আর সামনে এগোতে পারবে না। তাই এই মুহূর্তে শরৎ সিদ্ধান্ত নিল আজই সে তার মাকে গিয়ে বলবে, আম্মা পাত্রী পছন্দ করেন, আমি বিয়ে করব। তার মন বলছে বিয়ে হয়ে গেলে যখন নিজের ঘরে নতুন একজন থাকবে, তখন সে না চাইতেও সেই মানুষটাকে নিয়ে ভাববে। সেই মানুষটার এক লিখিত দায়িত্ব তার কাঁধে ভর করবে। তখন সেই অতীতের স্মৃতির ভিড়ে নিজেকে আর দাবিয়ে রাখতে পারবে না। জীবন কখনো এক জায়গায় স্থির থাকে না। জীবন বহমান এক নদীর ধারা, যা নিত্য বয়ে চলবে আপন গতিতে। এতে রোধ করার প্রক্রিয়া নেই, আছে রূপ বদলের সুযোগ। তাকেও রূপ বদলে সামনে আগাতে হবে। সে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হতেই ফোনটা বেজে উঠল। পকেট হাতে বের করতে দেখল বড় জামাই নামটা। শিউলির বরের ফোন নাম্বারটা সে মজা করেই বড় জামাই লিখিয়েছিল। শিউলির বিয়ের তারিখ যেদিন ঠিক হয়েছিল, সেদিনই নম্বরটা তার ফোনে নেওয়া হয়। সে কোনো কাজে ব্যস্ত থাকায় আলতাকে ফোনটা এগিয়ে দিয়ে বলেছিল, পাত্রের নাম্বারটা সেভ করত। তখন তার পাশেই বসা ছিল আহসান আর শিফা। শিফা ফোনে শিশিরের সাথে কথা বলায় ব্যস্ত। আলতার নাম্বারটুকে জানতে চাইল কি নামে সেভ করব। শরৎ তার দিকে তাকিয়ে বলেছিল, বড় জামাই লিখ। শরতের কথায় প্রত্যেকেই অবাক হয়ে তাকালে শরৎ বলল, আলতাকে বিয়ে দিলে আর একটা নাম্বার যুক্ত হবে না, সেটা ছোট জামাই নামে থাকবে। শরতের কথা শুনে হাসে খুব আহসান আর শিফা। আলতা একটুখানি রাঙা হয়, কিন্তু ফোনের ওপাশ থেকে শিশির যখন মাকে জিজ্ঞেস করে হাসির কারণ, শিফা তখন শরতের বলা কথাগুলোই বলল। শিশির অবশ্য সে কথা শুনে মনে মনে বলল, ইস, ভাইয়ের ইচ্ছেটা তবে পূরণ হলো না। আমার ফোন নম্বর তো আগেই সেভ করা, ছোট জামাই লেখাটার হলো না। এই মুহূর্তে শরতের কপাল কুঁচকে উঠল শিউলির বরের কল পেয়ে। শিউলিকে এ মাসের শেষে বাড়িতে আনার কথা, আগামী মাসে তার ডেলিভারি ডেট। রিসিভ করতে জামিল উদ্বিগ্ন স্বরে বলল, আসসালামু আলাইকুম শরৎ ভাই, শিউলির শরীরটা ভালো না থাকলে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আম্মাকে জানিয়ে দিয়েন। আচমকা বোনের অসুস্থতার কথাটা শরৎকে একটু ভীত করে তুলল। কদিন আগেই ডাক্তার কিছু সমস্যার কথা বলেছিলেন, কিন্তু সেজন্য ট্রিটমেন্টও চলছে ভালো মতো। সে আর কিছু ভাবতে পারল না, দ্রুত বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে অবশ্য সে বুদ্ধি করে কাকিকে ফোন করে বলে রাখলো সবটা। সে বাড়ি ফিরেই অল্প সময়ে টাকা পয়সা যা ক্যাশ ছিল গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল জামিলের দেওয়া হাসপাতালের উদ্দেশ্যে। শিফা আর জয়তুন দুজনেই গেল শরতের সাথে। রাত তখন ঘড়িতে 8:25। শিশির টিউশনি থেকে বের হয়ে নিজের হলের দিকে রওনা হচ্ছে। আজ দুপুরের পর আর তার আলতার সাথে কথা হয়নি একবারও। বাড়িতে কথা হয়েছিল সকালে, তাই ভাবছিল একবার আম্মাকে ফোন দেবে, কিন্তু রাস্তায় থেকে কথা বলেই আম্মা রাগ করে খুব। হলে ফিরে কল করবে ভেবে এখন একটু সোহাকে কল দিতে ফোন হাতে নিয়েছিল, অমনি তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আম্মাস নামটা দেখে তার চোখ দুটো চকচক করে উঠল। রিসিভ করে সালাম দিতেই শোনা গেল মায়ের হাসি হাসি কণ্ঠ। শিউলির মেয়ে হয়েছে। শিশিরকে মামা হওয়ার শুভেচ্ছা জানিয়ে বললেন, ভাগ্নের মুখ দেখলে কি দিবি, প্রস্তুতি নে জলদি। বাড়িতে প্রথম নাতনির সংবাদ সবার জন্য খুব আনন্দদায়ক ব্যাপার।
মাস্টার বাড়ির প্রতিটি সদস্য শিউলির মেয়ে হয়েছে বলে আনন্দে আত্মহারা। শিফার আনন্দ শিশির ফোনের এপার থেকেই টের পাচ্ছে। সেও প্রচণ্ড খুশি, তাই মায়ের সাথে কথা শেষ করে সে আলতাকে ফোন করে জানালো। আলতাও খুশি, তার উচ্ছ্বাস টের পেয়ে শিশির বলে বসল, বাড়ি যাবি আলতা? চল আমরা গিয়ে দেখে আসি বাবুটাকে। হুট করে শিশিরের বলা কথাটা শুনে আলতার কেন জানি খুব লজ্জা লাগলো। সে তৎক্ষণাৎ কিছু বলল না দেখেই শিশির বলল, আচ্ছা থাক, এখন আর গ্রামে যেতে হবে না। দিন চারেক পরের ঘটনা। শিশির আর অনুর দুটো ক্লাস ছিল সেদিন। তারা ক্লাস শেষে টিএসসিতে এসে চা নিয়ে বসলো। সোহার ক্লাস ছিল, সে করেনি। বন্ধুদের ফোন দিয়ে জিজ্ঞাসা করলো কোথায় আছে। অনু তাদের বসার জায়গার কথা জানাতেই সে বলল, বস তোরা, আমি আসছি। সোহা এসে প্রথমেই শিশিরকে বলল, কি ভাগ্নির মামু, মিষ্টি খাওয়ানোর ভয়ে কি আজকাল সামনে আসো না? সোহার মুখে ভাগ্নির কথা শুনে চমকে গেল শিশির। গত 4 দিনে সে বিভিন্ন কারণে আলতা আর মাকে ছাড়া কাউকেই কল দেয়নি। অনু একদিন দিল, সেও প্রয়োজনীয় কিছু নোটসের জন্য। কিন্তু সোহা জানলো কি করে শিউলির মেয়ে হয়েছে? অনু বিস্মিত হয়ে বলল, কিসের মামু ভাগ্নি রে? শরৎচন্দ্রের বোনের মেয়ে হয়েছে। পরশু আমি ফোন করেছিলাম তাকে, সে তখন হাসপাতালে ছিল। জানতে পারলাম ভাগ্নি হয়েছে। কিন্তু কি কাণ্ড দেখ! শরৎবাবু না হয় আমাদের কেউ না, কিন্তু এই হারামি একটা বার বললও না। মিষ্টি তো দূর। সোহার কথা বলার ধরনে শিশির ও অনুও ভীষণ থমকালো। এই শান্ত সহজ মেয়েটা এমন কুটিল স্বরে কথা বলতে পারে তা কল্পনাও করেনি তারা। অনুর এবার মনে পড়ল গত 1 মাসে সোহা একটু উদ্বাস্ত হয়ে কথা বললে। সে একটু হাসি হাসি মুখে মজা করে বলল, তুই কি সোহা শরৎবাবুর নায়িকা থেকে হঠাৎ সমরেশবাবুর কঠিন নায়িকা হয়ে উঠলি নাকি? ধরনের তাই। বড্ড সাবলীল শোনালো সোহার কথা। শিশির একটু লজ্জায় পেল। সে তার বন্ধুদের ভেবেছিল জানাবে কথাটা, কিন্তু বিভিন্নভাবে ব্যস্ততায় বলা হয়নি। সে এখন বসা থেকে উঠে চায়ের দাম মিটিয়ে বলল, চল তোদের মিষ্টি খাওয়াবো। না, তোর আর খাওয়াতে হবে না। আজকে মিষ্টির ট্রিট দেব আমি, মানে ভাগ্নির মামি। কি? চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল অনুর। তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি সোহা? এ তো দেখছি শরৎচন্দ্রের প্রেমে উন্মাদ হয়ে উল্টাপাল্টা বকছে রে শিশির। উত্তরায় নতুন এক কাচ্চি শপ হয়েছে। সন্ধ্যের শেষটায় শীতের শেষে রুক্ষ হাওয়ায় গা ভাসিয়ে 3 বন্ধু এসে উপস্থিত হয়েছে সেখানে। অনুর গাড়ি ছিল, সাথে আসতে খুব একটা সময় নষ্ট হয়নি। রাস্তায় আজ জ্যামও পায়নি খুব একটা, তাতেই স্বস্তিতে আসা গেল। রেস্টুরেন্টে ঢুকেই সোহা হাস্যোজ্জ্বল মুখে অর্ডার কনফার্ম করল। অনু শুরুতেই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আগে গলা ভেজালো, আর বিরস মুখে বসে বসে 2 বান্ধবীর মুখের ভাব মুখস্থ করতে লাগলো শিশির। অতি অনিচ্ছায় তার উপস্থিতি এখানটায়। সোহার আচরণ তার একদমই পছন্দ হচ্ছে না, আর অনুর জবরদস্তি ট্রিট নেওয়াটাও। তার ভাগ্নি হয়েছে সেই খুশিতে বিনা বাক্যে সে ফ্রেন্ডসদের ট্রিট দিত, কিন্তু সোহার বাড়াবাড়ি মোটেও পছন্দ হচ্ছে না। এই ভর সন্ধ্যায় কাচ্চি কেন, তার প্রিয় রসগোল্লাও যদি এখন দেওয়া হয় সে খুশি হতে পারবে না। আগে তাকে ক্লিয়ারলি জানতে হবে সোহা যা বলছে তা কি দুপক্ষ থেকেই সমাধান হয়ে এসেছে, নাকি সোহা একাই এসব কাহিনী করছে। সাদাসিধা নম্র মেয়েটা হুট করে এমন উগ্র হয়ে উঠছে তা শিশিরের ভালো লাগছে না। এমনটা যদি অনু করত তবে নিঃসন্দেহে স্বাভাবিক বলেই মেনে নিত সে। কিন্তু স্বভাবগত দিক থেকে এসব সোহার সাথে একদমই যায় না। এই ট্রিট শিশির নিলেও হজম করতে পারল না ঠিক। ফিরতি পথে সে সোহাকে সরাসরি প্রশ্ন করল, তুমি যা করছো বলছো ভেবেচিন্তে বলছো তো? কিসের কথা বলছো? বুঝতে পারছো না কেন? শিশির, এই আমার বন্ধু হলে তুমি। বড় মন খারাপের ভান করে বলল সোহা। দেখো সোহা, আমার ভাই কিন্তু অন্য আর সবার মতো না। সুন্দরী মেয়ের প্রপোজ পেতে একদম ঝাঁপিয়ে পড়বে, তেমন ভাবলে কিন্তু ভুল করবে। প্রেমের নামে টাইম পাস করার পক্ষপাতে কখনোই নয়। শিশির আরো কিছু বলার জন্য মুখ খুলত, কিন্তু তার আগেই সোহা তাকে থামিয়ে দিল। তোমার মনে হয় আমি তোমার ভাইয়ের সাথে টাইম পাস করতে যাচ্ছি? সিরিয়াসলি? শিশির, টাইম পাসই যদি করার হতো তাহলে এই ঢাকা শহরের ছেলের অভাব পড়েছে নাকি?
আমার পেছনে ঘুরে এমন ছেলে কি একটাও নেই? তুমি নিজেও জানো আমাদের সিনিয়র টিটু ভাই আমার পেছনে কেমন করে পড়ে আছে। সে দেখতে সুদর্শন, টাকা পয়সাওয়ালা, তবুও তো আমি তার দিকে ফিরে তাকাই না। অথচ তোমার ভাই তোমাদের এলাকায় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে মুদি দোকানি হয়ে বসে আছে। সেখানে আমার বাবা সচিবালয়ের প্রথম স্তরের লোক। তবুও আমি শরৎকে চাই, কারণ তাকে আমি মন থেকে ভালোবাসি। সোহার সাথে হওয়া কথোপকথনের জের ধরেই শিশির ভাবছিল অনেক কথা। সোহার উন্মাদনা সত্যিই চোখে পড়ার মতো, অথচ ভাই তো আজও অলিকে মনে করে কষ্ট পায়। শিশিরের হঠাৎ করেই খুব রাগ হলো নিজের প্রতি। কেন তার বান্ধবীগুলো তার সহজ সাধারণ ভাইটার সাথে জড়াতে চায়? তার ভাইটার জন্য একজন সাদা মনের মানুষ দরকার, যে মানুষটা ভাইয়ের নিশ্চুপ শব্দগুলোকে নীরবে বুঝতে পারবে, কঠিন ধাতুর মতো ভাইয়ের সাথে মিশে থাকবে আজীবনের সঙ্গী হয়ে। অলি মাঝপথে ছেড়ে গেল। সোহার সাথে যদি ভাইয়ের কোনো প্রকার সম্পর্ক হয়, তবে সোহাও ভাইকে ছেড়ে যাবে না, তা কাউকে বিস্তারিত বলে বোঝাতে হবে না। সামাজিক অবস্থান, পরিবেশগত জীবন সবটাই তাদের দুজনকে আলাদা করে। সোহার পরিবার তাদের সুন্দর শিক্ষিতা শহরে বেড়ে ওঠা মেয়ের জন্য কখনোই কোনো গ্রাম্য মুদি দোকানি ছেলের সাথে বিয়ের মতো সম্পর্ক হোক চাইবে না। আর না সোহা ভাইকে বিয়ে করে গ্রামের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে। আর ভাই, সে তো ভুল করেও নিজস্ব ভিটা ছেড়ে শহরে আসবে না, নইলে সেই কবেই তার শহরে আসা হয়ে যেত, অলিকেও হারাতে হতো না। সে রাতে শিশির আর আলতাকেও ফোন করেনি। দুশ্চিন্তা ঢুকে গেছে তার মাথায় সোহা আর ভাইকে নিয়ে। আরও সপ্তাহখানেক সময় শিশির এ বিষয়ে অনেক ভেবেছে, সোহার সাথে কথা বলে বোঝাতে চেষ্টা করেছে। কাজের কাজ কিছুই হয়নি। উল্টো সোহা অনুর সাহায্য নিয়ে আজ রাতে শিশিরদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। খবরটা শিশির যখন পেল তখন সে আলতাকে নিয়ে রিকশায় বসা। আজ শিশিরের টিউশনি ছিল একটা। আলতার কোচিং থেকে ফেরার সময় শিশির ফোন করে জানতে চাইল সে কোথায় আছে। আকাশে তখন সূর্যডুবির শেষ মুহূর্ত। পশ্চিমের রক্তমাভা কেটে আবছা আধারে ঢাকতে শুরু করেছে ভুলো। সে জানালো মাত্রই কোচিং থেকে বেরিয়ে রিকশা খুঁজছে। শিশির বলল, অপেক্ষা করো, এখানে আমার পৌঁছাতে আর 2 মিনিট লাগবে। আলতা ফুটপাতে দাঁড়িয়ে বাদাম খাচ্ছিল। কলেজে যাওয়ার পথে সকালে কিনেছিল, কিন্তু খাওয়া হয়নি। এখন শিশিরের আসার অপেক্ষা করতে করতে সেগুলো ব্যাগ থেকে বের করে খাচ্ছে। একটা দুটো করে মুখে পুড়তে পুড়তে সে এদিক ওদিক দেখছিল। ছুটি হয়েছে বলে তাদের ব্যাচের অনেকেই আছে আশেপাশে। 2-1টা মেয়ে এটা সেটা বলে যার যার মতো চলে গেল, আর ছেলেরা অনেকেই রাস্তার এধারে ওধারে দাঁড়িয়ে গল্প করছে। শিশিরের বিশেষ নিষেধাজ্ঞা আছে তার ছেলেদের সাথে এখন বন্ধুত্ব না করার। শিশির বলেছে, কলেজের সময়টা অনেক গুরুত্বপূর্ণ তোর জন্য আলতা। খুব ভালো একটা রেজাল্ট, ভালো একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি, তারপর জীবনটাকে দারুণভাবে একটা উপযুক্ত জায়গায় স্থির করা, এসবই টিকতে হলে এখন বন্ধুত্বের আবেগে রাশ টানতে হবে। বলছি না একদমই বন্ধুবান্ধব ছাড়া থাকতে, সেটা অসম্ভব। আমাদের জীবনে বাবা মায়ের পরে বন্ধুদের একটা জায়গা থাকা জরুরি, তবে সেটা ব্যালেন্স করার মতো একটা শক্তি থাকা চাই। তোর মধ্যে এখনও সেই শক্তির রেশ দেখতে পাইনি আমি। ছেলে বন্ধুরা তোর জন্য উপকারের চেয়ে ক্ষতি করে বেশি হবে, আমি তা জানি। শিশির ভাইয়ের বলা কথা জানি শব্দটাই সে কিছু একটা অনুভব করেছিল। তার মনে হয়েছে শিশির ভাই যা বলছে তাই ঠিক। সে সত্যি ব্যালেন্স করতে পারবে না বন্ধুত্ব। এই যে এই কোচিংয়েই তো আছে রায়হান নামের ছেলেটা। সেই ছেলের সাথে মাস দেড়েক কোচিং করার পর একটু আধটু গল্প আড্ডা হতো, একসাথে পড়তো বলেই ওইটুকু হয়েছিল। কিন্তু ছেলেটা কি করলো? গত মাসেই তাকে একটা চিরকুট দিল, চকলেট সমেত। তাতে সরাসরি প্রেম নিবেদন করেছে ছেলেটা। তারপর পুরো মাস জুড়ে কিছু না কিছু লিখছেই অনবরত, কখনো বা ডেকে ডেকে এটা ওটা বলছে। ভয়ে আলতার বুক কাঁপে এই নিয়েই। শিশির ভাইয়ের কানে যদি যায় কথাটা, না আর ভাবতে ইচ্ছে করে না তার। ইন্টার শেষ করতে এখনো বছর বাকি তার। পড়াশোনা ভালো না হলে সে কি করে চান্স পাবে শিশির ভাইদের বিশ্ববিদ্যালয়ে? এদিকে আর মাত্র মাস 10 বাকি শিশির ভাইয়ের অনার্স শেষ হতে। এমনটাই বলছিল অনু আপু। আলতার তার ভাবনায় এতটাই বিভোর ছিল যে
সে খেয়ালই করেনি শিশির কখন এসে দাঁড়িয়েছে তার পাশে। চারপাশে তখন আধার ঢেকেছে, কিন্তু নগরী জ্বলছে নিয়ন আলোয়। শিশির বড্ড আলতো করে নিজের হাতের উল্টো পিঠে আলতার হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিল। আকস্মিক, বড় আকস্মিক সেই স্পর্শে আলতা ভয়ে শিউরে ওঠে। দ্রুত কাঁধ ঘুরিয়ে পাশে তাকাতেই হৃদস্পন্দন থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য। নিঃশ্বাস নিতেও ভুলে বসে সে। চোখ বড় বড় হয়ে উঠেছে, পাতলা গোলাপি রুক্ষ ঠোঁট দুটো তার তিরতিরিয়ে কাঁপছে, আর বুকটা কেমন ধরফর করছে ভয়। শিশির পূর্ণ দৃষ্টি মেলে আলতাকে দেখল। গোলাপি ফর্সা আলতার মুখটা নিয়ন আলোয় কেমন রহস্যময়ী কোনো অপসরী বলে ভ্রম হচ্ছে তার। কত চেনা, খুব চেনা সাধারণ মেয়েটা কয়েক মুহূর্তের জন্য তার কাছে খুব অসাধারণ আর রহস্যময়ী বলে মনে হলো। সে আঙুল ছাড়িয়ে আলতার হাতের আঙুলের ফাঁকে গুজে দিল। ভয় পেয়েছিস খুব? আলতা কিছু বলল না। শিশিরও আর প্রশ্ন না করে রিকশা ডেকে উঠে পড়ল। রাস্তাটা এখন বেশ শুনশান লাগছে। শিশির হাত বাড়িয়ে আলতাকে উঠতে ইশারা করতেই আলতা উঠে বসল। শিশির ডান হাতটা পেছন থেকে আলতার কোমর জড়িয়ে নিজের আরেকটু কাছে টেনে নিল। রিকশা চলছিল গন্তব্যে। শিশির কিছু হয়নি এমনটা ভাব করে সামনে তাকিয়ে বসেছিল। আজকাল রিকশায় উঠলেই শিশির ভাই এমনভাবে তাকে জড়িয়ে নিয়ে বসে। আলতা অনুভব করে এই পাশাপাশি বসা শিশিরের স্পর্শ, কিন্তু তার কখনোই এই স্পর্শে ভয় হয়নি, খারাপ লাগেনি। সত্যি বলতে সেই যে শিশির ভাইয়ের মামা বাড়িতে তাকে শিশির ভাই চুমু খেয়েছিল, সেই চুমু, সেদিনের স্পর্শ সবটাই আলতার অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু এই স্পর্শে তার তেমন হয় না। শুধু মনে হয় এটাই স্বাভাবিক, এমনটাই হবার কথা। অলিখিতভাবে সে শিশির ভাইয়েরই, আর শিশির ভাই শুধুই তার। সারাটা পথ শিশির ভাই একভাবেই বসেছিল চুপচাপ। ঘটনাটা জানলো তারা যখন রিকশা এসে থামলো আলতার হোস্টেলের সামনে। শিশির রিকশা বসেই আলতাকে গেট পেরোতে বলল, তখনই তার ফোনটা বাজলো। আলতা যেতে গিয়েও কি মনে করে থেমে গেল। শিশির ফোন কানে তুলতেই বলল, হ্যাঁ অনুবা। তারপর মিনিট খানেক চুপ রইল শিশির। এরপর ফোন কান থেকে নামিয়েই সে খুব ধীরে বলে উঠল, বুলশিট। কথাটা যে দাঁতে দাঁত পিষে বলল শিশির, তা বুঝতে পেরেই আলতা এগিয়ে এসে বলল, কি হয়েছে শিশির ভাই? সোহা আর অনু আমাদের এলাকায় যাচ্ছে। কেন? উদ্বিগ্ন হয়ে আলতা জানতে চাইল। শিশির বলল, তুই যা, কালকে কথা হবে। আলতা আর দাঁড়ানোর সাহস করল না। সে যেতেই শিশির হলে ফিরল। মনের ভিতর একটা ভয় ঢিপ ঢিপ শব্দ করতে লাগলো। এই সোহার জন্য ভাই কি তাকে ভুল বুঝবে? শিউলির মেয়ে হওয়ার খুশিতে তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন প্রায় প্রতিদিনই কেউ না কেউ আসছে যাচ্ছে। হাসপাতালে 3 দিন রাখা হয়েছিল, সে 3 দিন ঠিক ছিল। কিন্তু এখন বাড়িতে আনার পরও তাদের আনাগোনা কমছে না দেখে জয়তুন বেশ বিরক্ত। মেহমান 1 দিন 2 দিন হলে ভাল লাগে, কিন্তু রোজ রোজ কি এসব ভালো লাগে? এমনিতে ছোট বাচ্চার ঘর, তার ওপর শিউলির শরীর তো এখনো ঝরঝরে হয়নি। বাচ্চা আর মা দুজনেরই বাড়তি একটা যত্নের প্রয়োজন, আর জয়তুন একসাথে দুজনের যত্ন আবার মেহমানের আদর আপ্যায়ন কি করবে? বিরক্ত হয়েই বিড়বিড় করছে, আজ যদি ছেলের বউ থাকতো কতটা উপকার হতো। অন্তত রান্নার কাজটা করলেও তার একটু উপকার হতো। কথাগুলো তিনি বিড়বিড় করলেও ঠিক তখনই উচ্চ স্বরে করলেন যেন খাওয়া পাতে শরত শুনতে পায়। এমন নয় যে তিনি কাজে সহযোগিতা পাচ্ছেন না কারো থেকে, বরং শিফা আর নকশি দিনের অনেকটা সময় তার কাজেই হাত লাগায়। জহিরের কাজকর্ম বেড়েছে আগের থেকে, তাই দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে। নকশিও স্কুলের চাকরিটা করতে পারছে না বলে বাড়িতে একা সময় কাটে। এজন্যই সে চলে আসে এ বাড়িতে বিকেলের পর। শিফা বা জয়তুন তাকে বাড়ি দিয়ে আসে। আজও তেমনই হয়েছে। আর আজ তো শরৎ বাড়ি এসে দেখেছেও কাকি রান্না করে দিচ্ছে। তাহলে মায়ের এমন কথার কারণ কি? আবার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগতে চাইছে নাকি? বিয়ের কথা মনে হতে মনে পড়ল সোহার মেসেজটা। কাল রাতে মেয়েটা আবার বলল সে গ্রামে আসবে তার সাথে দেখা করতে। মেয়েটা কি পাগল হয়ে গেল পুরোপুরি? কি যে করা দরকার কিছুতেই বুঝতে পারছে না সে। বড় অস্থির মন নিয়ে সে রাতের খাবার শেষ করে নিজের ঘরে গেল।
মায়ের কথাগুলো আপাতত কানে নেওয়া সম্ভব নয়। প্রথমে সেই মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে পাগলামি ছাড়াতে হবে। বসন্তের আগমনী হাওয়ায় চামড়া রুক্ষতার স্পর্শ বেশি। শীত চলে যাচ্ছে আর হাত পায়ের ত্বক যেন খিচিয়ে উঠছে। ত্বকের এই অনুভূতিটা বড্ড বিরক্তিকর লাগে অনুর। তার চেয়েও বেশি বিরক্ত লাগছে সোহার কাণ্ড কারখানা। রাতভর ড্রাইভ করে এসেছে শিশিরদের এলাকায়, তার উপর এখানে এসে একটু রেস্ট নেওয়ার জায়গা নেই। বিশেষ করে দুটি মেয়ে যখন একা একা এত দূর আসে তখন তো ভয়ে কোথাও গাড়ি থামিয়ে আরাম করার জো নয়। তার উপর কোথাও কোনো রেস্ট হাউস বা রিসোর্ট হোটেল কিছুই নেই। ঢাকা থেকে সরাসরি এসেছে শিশিরদের এলাকায়, মাঝে বিরতি না নেওয়ায় খুব ভোরে পৌঁছেছে। যার জন্য এখানে আসা তাকেই এখনো জানায়নি সোহা। এটা কোনো কথা? অনু যখন বলল, তাড়াতাড়ি তোর শরৎচন্দ্রকে কল দে, বল দেখা করতে। না। কি না? অনু কপাল কুঁচকে প্রশ্ন করল। সোহা বলল, আমি পারবো না তাকে কিছু বলতে রে অনু, ভয় লাগছে খুব। ব্যাস, এতেই রাগের সীমা রইল না অনুর। এতই যখন ভয় লাগছে তো এতটা পথ কেন আমাকে কষ্ট করালি? আবার তো ফিরে যেতে হবে, সে খেয়াল কি আছে? আর সবচেয়ে বড় কথা, পথে ঘাটে যে কোনো বিপদ হতে পারে তোর মতো সুন্দরীকে নিয়ে যেতে। আর যাই হোক, গুন্ডা পান্ডারা আমাকে দেখলে কিছু বলবে না, কিন্তু তোকে দেখলেই তো পিছু নেবে, আর আমি পারবো না নায়িকাকে উদ্ধার করতে। একের পর এক কথা বলে রাগ ঝাড়ছে অনু, কিন্তু সোহা সে তো দুরু দুরু বুকে এখনো নিজেকে গালি দিচ্ছে মনে মনে। পূব আকাশে কুসুমরঙা সূর্য তখন চারপাশে মোলায়েম পরশে প্রকৃতিকে জাগাতে ব্যস্ত, আর আধার লুকিয়ে পড়ছে তার পাতার ফাঁকে। গাছের ডালে ডালে নানা রকম পাখির কলতান শোনা যাচ্ছে। সোহা ফোন হাতে অস্থির হয়ে যাচ্ছে, ফোন করবে কি করবে না। মনের আবেগ ঢেউয়ের মতো মস্তিষ্কে আলোড়ন তুলতেই সে চলে এলো এত দূর। এখন মনে হচ্ছে ঠিক হয়নি এমনটা করা। অনু বিরক্তি আর রাগ একপাশে সরিয়ে আপাতত সমস্যার সলিউশন খুঁজতে ব্যস্ত। বাজারের একপাশে গাড়ি থামিয়ে রেখেছে সে, কিন্তু গাড়ি থেকে নামার সাহস তার মতো দুর্দান্ত সাহসী মেয়েরও হচ্ছে না এই মুহূর্তে। বারবার মনে হচ্ছে বান্ধবীর পাগলামিতে সায় দেওয়া তার মোটেই উচিত হয়নি। আগেও এভাবে সায় দিয়ে বিপদে পড়ে গিয়েছিল। বছরখানেক আগের কথা, তখন সোহা শরতের জন্য একটু একটু পাগল। এত বেশি উতলা ছিল না সে সময়, তবুও সোহা চেয়েছিল শরৎকে কল দেবে। অনু একটা অচেনা নাম্বার থেকে কথা বলার ব্যবস্থাও করে দিল। সোহা কল দিত, কিন্তু কথা বলতো না শরৎ। বিরক্ত হয়ে ব্লক করত। একের পর এক ফেসবুক আইডি আর 2-3টা সিম চেঞ্জ করে এমনভাবেই রোজ বিরক্ত করত। শরৎ একদিন থ্রেড দিল সে অ্যাকশন নেবে। অনু ভেবেছিল কি আর অ্যাকশন নেবে, তারা তো শুধু ফোন কিংবা মেসেজ দেয়। অথচ শরৎ করল ভয়ঙ্কর এক কাণ্ড। সে তার কোন পুলিশ বন্ধুকে দিয়ে সিম কোম্পানিতে যোগাযোগ করে ডিটেইল নিল, এবং শেষ মুহূর্তে অনুর বাবার নামে একটা পুলিশ ওয়ার্নিং গেল হ্যারাসমেন্ট কেসের ভয় দেখিয়ে, কারণ সিমগুলোর মধ্যে 3টাই ছিল অনুর বাবার নামে। ভদ্রলোক তো কিংকর্তব্য বিমূঢ় ছিলেন, তার ব্যক্তিগত সিমগুলো থেকে এমনটা কে করেছে। কিন্তু এখন হয়তো শরৎ বুঝে নিয়েছে কাণ্ডটা সোহা করেছে। কাল রাত পর্যন্ত ভয় না লাগলেও আজ ভয় হচ্ছে অনুর। আজও না কোনো বিপদে পড়েই সোহার বাচ্চার জন্য। সময় গড়াচ্ছে, সব পাগলামি সোহার ঝিরঝিরে বাসন্তী হাওয়ায় মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। যে মানুষটাকে দেখার জন্য একটু আগ পর্যন্ত উত্তেজনায় বুক কাঁপছিল, এখন তার মুখোমুখি হওয়ার কথা ভাবতেই হাত পা অসাড় হয়ে আসছে সোহার। আলতা কাল রাতেও শিশির ভাইয়ের সাথে চ্যাটিং হয়েছে অনেকক্ষণ। ইদানিং তাদের কল চ্যাট দুটোরই পরিমাণ বেড়েছে খুব। তবে কাল রাতের কথার পর আলতার মন খারাপ হয়েছে খুব। শিশির কথায় কথায় জানিয়েছে সে হায়ার এডুকেশনের জন্য কানাডা যেতে চায়, আর সেখানে যাওয়া মানে প্রায় 2 বছর তার সে দেশে কাটবে। এরপর দেশে এসে কিছু একটা করবে, তবে সেটা অবশ্যই গ্রামে থেকে। আলতা বুঝতে পারে না অনেক বেশি শিক্ষিত হয়ে সে গ্রামে গিয়ে কি করতে পারবে। তবুও যা খুশি করুক, তার দেখার বিষয় না। তার যা দেখার তা হলো শিশির ভাই বিদেশ যাবে মানে তার থেকে দূর হয়ে যাবে। সে কি করে থাকবে এই শহরে শিশির ভাইকে ছাড়া? ভাবতেই তার 2 চোখ ভিজে আশার শ্রাবণ হয়ে গিয়েছিল। এত কষ্ট কেন লাগছে রাত থেকে সে বুঝতে পারছে না। সকাল থেকে মন খারাপ করে বসেছিল অনেকটা সময়। কলেজে যাওয়ার সময় হতেই সে তৈরি হয়ে নিল।
নাস্তা করার মতো মুড তার একদমই নেই বলে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। থেমে থেমে কান্নার একটা ঢোক গলায় এসে আটকে যাচ্ছে। চোখ দুটো আপনা আপনি জলে টইটুম্বুর হয়ে দৃষ্টি ঝাপসা হচ্ছে। কান্না আটকে রাখার চেষ্টায় তার গোলাপি গাল দুটো আর নাকের ডগা রক্তিম হয়ে গেছে। এলোমেলো পা ফেলে সে কলেজ গেটে পৌঁছতেই কানে এলো একটা বাক্য, দোস্ত আমার টমেটো আজ পেকে একদম লাল হয়ে গেছে, এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আলতার কান ঝাঝা করে উঠল কথাটা শুনে। আশেপাশের কোনো এক কলেজের সুমন নামের এই ছেলেটা আজ প্রায় 3 মাস হবে আলতার পেছনে লেগেছে। শুধু এই ছেলে নয়, তার ক্লাসমেট নাহারের ভাই নীরবও আলতাকে পছন্দ করে বলে পেছনে পড়েছে। তন্মধ্যে এই সুমন তার লিমিট ক্রস করে ফেলেছে। প্রায় প্রত্যেক দিনই কলেজ টাইমে কিংবা ছুটির সময় এভাবে দাঁড়িয়ে থেকে বিশ্রী বিশ্রী সব ইঙ্গিত দেয় আলতাকে। ভয়ে সে কাউকে কিছু বলতে পারে না, কিন্তু প্রতিদিন এসব বাজে কথা আলতা একদম সইতে পারে না। প্রায় ভাবে শিশির ভাইকে বলবে কথাটা, আবার ভয় হয় যদি বড় কোনো ঝামেলা হয়। আজকাল ফেসবুকের বদৌলতে সে এমন অনেক ঘটনা সম্পর্কে জেনেছে যা শেষতক ভয়ঙ্কর কোনো রূপ নেয়। সুমন আলতার কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, তোমার নাক মুখ এমন টসটসে লাগছে কেন গো? আমার একদম সুম্মা দিতে ইচ্ছা করে। বাক্যটাকে বিশ্রীভাবে টেনে টেনে বলল সুমন। আলতা দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে গেটের ভেতর ঢুকে গেল। ক্লাসে গিয়ে ব্যাগ রেখে জোরে জোরে শ্বাস নিল আলতা। তার গলা বুক শুকিয়ে গেছে ভয়ে। তার অবস্থা এমন দেখে ক্লাসের 2-3 জন মেয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলে আলতা কেঁদে ফেলল। অন্যরা মুখে মুখে সান্ত্বনা দিল। কেউ কেউ বলল প্রিন্সিপালকে জানাতে ঘটনাটা। কিন্তু নাহার এসে আলতার কাঁধে হাত রেখে বলল, আলতার ভয় কাটেনি, উল্টো বেড়ে গেল। কারণ সে গত কয়েক মাসে এইটুকু বুঝে গেছে নাহারের ব্যাকগ্রাউন্ড বেশ উঁচু পর্যায়ের। আর নাহারের ভাইও ওই সুমনের চেয়ে ভিন্ন নয়। নাহার তো তার ভাইয়ের স্বার্থে সুমনকে শায়েস্তা করতে চাইছে, কিন্তু এসবে আলতা ফেসে যাবে না তো? এক বিপদ দূর করতে গিয়ে অন্য বিপদ ঘাড়ে না চলে আসে। স্বস্তি পাচ্ছে না সে কিছুতেই, কান্না পাচ্ছে খুব। এই মুহূর্তে শুধু তার মনে পড়ছে শিশির ভাই আর মায়ের মুখটা। দুনিয়ার সকল স্বস্তি তার ওই 2 জন মানুষের মাঝেই যেন লুকিয়ে আছে। কান্না করবে না বলেও আবারও কাঁদতে লাগলো আলতা। ততক্ষণে নাহার ফোনে কাউকে সুমনের ঘটনাটা বলে দিয়েছে। ক্লাস শুরু হতেই নাহার বসলো আলতার পাশে। পুরো ক্লাসে গভীর মন দিয়ে ক্লাস করতে চাইল আলতা, কিন্তু আজ কিছুতেই তার মনোযোগ স্থির রইল না। ছুটির পর ভয়ে ভয়ে কলেজ থেকে বের হয়ে গেটের চারপাশে তাকালো ভয়ে ভয়ে। না, এখন সুমন নেই আশেপাশে। হয়তো তার ক্লাস ছুটি হয়নি, তাই পৌঁছায়নি। আলতা দ্রুত এক রিক্সা ডেকে চলে গেল। নাস্তা আমি বানাই নাই, আমার অত সময় নাই বলেই জয়তন নাতনিকে নিয়ে বসলেন তার গায়ের কাপড় বদলাতে। শরৎ হা হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। সে একটু পর দোকানে যাবে, আর এখন মা কিনা বলছে নাস্তা বানায়নি। এদিকে সকাল থেকে বাড়ির পেছন দিকটা একটা মজা পুকুর সাফ করিয়েছে সে আজ লোক নিয়ে। মাছ চাষ করবে বলে সেখানে নিজেও কাজ করেছে। অনেকদিন ধরেই তার মাথায় ঘুরছিল মাছ চাষের ব্যাপারটা, কিন্তু নিজেদের পুকুর না থাকায় করতে পারছিল না। কয়েকদিন আগেই পাশের বাড়ির এক কাকার পুকুরটা নিয়ে কথা হতেই জানতে পারল তিনি সেটাকে সাথে একটা জমিও বিক্রি করবেন। শরতের হাতে অত টাকা নেই, সে তার কাকাকে দিয়ে অনেক বুঝিয়ে পুকুরটা কিনেছে। টাকা পয়সা ধার কর্জা তার খুব একটা পছন্দ না, তবুও এই মুহূর্তে সুযোগ পেয়ে হাত ছাড়া করতে চাইল না। আহসানুল্লাহ থেকেই ধার নিয়ে সামনে আগাচ্ছে। আজ সকালে লোক নিয়ে পুকুরে নেমে তা সাফ করে কচুরিপানা পরিষ্কার করেছে। ঘন্টা 2 পরিশ্রমের পর এখন গোসল সেরে মায়ের কথা শুনে তার অবস্থা খারাপ। খিদেই পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আর মা বলে কিনা রান্না করেনি। সে বলল, তাহলে মুড়ি টুড়ি কিছু থাকলে দেন খাই। মুড়ি নাই? কাকি নাস্তা বানিয়েছে না, আমিও ঘরে খাচ্ছি। কথাটা বলে বের হতে গেলেই জয়তুন খেকিয়ে উঠল। শরম করে না তোর? বিয়ার বয়স হইছে, বিয়া কইরা বউয়ের হাতে রান্দার খা, তা না কইরে মা চাষির কাম করাইয়া পেটের ভাত ভরাস?
তোর বয়সে কোন পোলাটা হন অবিয়াইতা আছে গ্যারামে কত? জয়তুনের যা ভাষণ শুরু হয়েছে তাতে শরৎ বুঝে গেল বিয়ে নিয়ে আবারও তার মায়ের মাথা খারাপ হয়েছে। কিন্তু এখন এসব কানে নেওয়া সম্ভব নয়। তার ফোকাস এই মুহূর্তে মাছ চাষে। শিফার কাছেও আর খাবার চাইল না শরৎ। চুপচাপ দোকানের চাবি আর টাকা পয়সা মানিব্যাগে ঢুকিয়ে বাড়ি থেকে বের হলো। হোটেলের নাশতায় আজ কপালে আছে তা বেশ ভালো করে বোঝা হয়ে গেছে। রোদ ঝলমলে সকালটা বিরক্তিতে কাদা হয়ে গেল এই বিয়ের নামে। জোর পায়ে হেঁটে বাজারে পৌঁছতেই তার চোখে পড়ল মেইন রোডের থেকে বায়ে গ্রামের মোড়ে একটা সাদা গাড়ি। গ্রামে কারো নিজের গাড়ি নেই। গ্রামের বাইরের কারো গাড়ি ভাবতে সেদিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপরই হোটেলের দিকে এগোচ্ছিল সে। হঠাৎ কি মনে করে আবার গাড়ির জানালায় তাকাতেই তার মনে হলো পরিচিত কোনো মুখ দেখল। তাকে চমকে দিয়ে সত্যিটা একটা পরিচিত মানুষের বেরিয়ে এলো গাড়ি থেকে। পরিচিত মুখটার দিকে তাকিয়ে সে এবার চলে যেতে উদ্যত হলো। তখনই ডাক পড়ল, প্লিজ যাবেন না। শরৎ দাঁড়াতে চাইল না দেখে গাড়ির ভেতর থেকে অনু চিৎকার করে বলল, আরে শরৎচন্দ্র, একটু দাঁড়াতে কি সমস্যা? শরৎ দাঁড়ালো, চোখ ঘুরিয়ে চারপাশে তাকালো। মানুষের তো কমতি নেই বাজার আর রাস্তার দিকে। পরিচিত কেউ দেখলেই তো ঝামেলা বাঁধতে পারে ভেবে তার মেরুদণ্ড শক্ত হলো। সোহা চলে এসেছে একদম মুখোমুখি।